সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান পুরুষ মানুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। জায়গাটা ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা 8 চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। এবারের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া। পরিচালনায় সৌভিক সাহা। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব অবাক হল না। বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, অনেকে কামনাও করেছিল। অন্যদিকে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় আর কৌতূহলের সীমা রইল না। গেরস্ত ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে আর 10টা মেয়ের মতো বড় হয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে, আর মাসখানেক আগে ছেলের জন্ম দিতে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে। পাশের বাড়ির মেয়েরাও পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুঁতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু ঘটনা লুকানো ছিল, কিংবা এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গাঁয়ের সবশেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবেমাত্র জ্বালা হয়েছে, তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা কেন যে গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর 1.5 মেয়েটা শ্বশুরবাড়ি ছিল, গাঁয়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক ঘটনার ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, আর যখন হলেও পরপর একেবারে দুটো খুন হয়ে গেল। তার একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটফট করে, কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের লোক কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে পড়তে লাগলো। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি তো আমার নামই নবীন চক্রবর্তী নয়। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগল। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা ডাক্তার। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, আর বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এই সব আরম্ভ করেছিল। গ্রামের একটি মেয়েকে বিয়ে করে
2 বছরে 4টি ছেলে মেয়ে জন্ম হওয়ার পর এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। বইয়ের আলমারিখানা তার নিজের সম্পত্তি হিসেবে তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আরেকবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, ততক্ষণে কলসি কলসি জল ঢালার পর দামিনীর জ্ঞান ফিরেছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে। আর যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার, কি হবে ডাক্তার? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই ঘোষাল মশাইয়ের কথায় সায় দিল। হ্যাঁ হ্যাঁ, ঘোষাল মশাই ঠিক কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ডাকো, এসব ডাক্তার মুক্তারের কাজ নয়। নবীন জিজ্ঞেস করল, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডাকবে? নবীন আমতা আমতা করে বলল, হ্যাঁ, বলছি যে এসব খাপছাড়া অসুখে আমার মনে হয় ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে স্কুলে একই সঙ্গে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে হবেই শেষ পর্যন্ত। কুঞ্জ মাঝির সঙ্গে তো আর চালাকি চলবে না বাবা। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। লাগছে। কুঞ্জ টিটকিরি দিয়ে বলতে লাগলো, বাচ্চাধান, এখনই হয়েছে কি? মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠানে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে।
এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই আবির্ভাব এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে যে ভয় সকলে ভুলে গেছে। শুধু আছে তীব্র উত্তেজনা আর কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। ওং হ্রিং হ্রিং চামুণ্ডায় ওং হ্রিং ওং কালী। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ, ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে সে দাঁড়িয়ে আধ বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল। বল কে তুই? বল বল তুই কে? বল। আমি শুভ্রা। আমায় মেরো না, মেরো না আমায়। চাটুজ্জে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ। আমায় মেরো না, মেরো না আমায়। নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল। তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় ঘোষাল মশাই বললেন, কে খুন করেছিল শুধাও কুঞ্জ। কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিচ্ছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো, বলাই খুড়ো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু সে যে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে, দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব পার হলো না। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল। নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অবশ্য অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর ও সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখ ভর্তি খোঁচা খোঁচা গোপদাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলুচ্ছি আজ। ওষুধ দিয়ে বৌমাকে মেরে ফেলে দাঁড়া, থানায় গিয়ে তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে সূঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না, মেরো না আমায়। আমি শুভ্রা, আমি শুভ্রা, আমি চাটুজ্জে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। মৃত শুভ্রা দামিনীর মুখ দিয়ে বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল, ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছুতে মারে না?
তবে শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় মাঝে মধ্যে মটকে দেয় কিসে? হ্যাঁ, কর্তা একেবারে ঠিক কথা বলেছেন। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণের, কিন্তু ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা লাগা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলেই তবেই সোজাসুজি মানুষের খেতি করবার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী কোনো একজনরে ভর করি শুভ্রাকে খুন করেছে, ওই যাকে ভরছিল তার হাত দিয়ে। গ্রামের এক ছোকরা বলে উঠল, কিন্তু বলাই খুড়া যার উপর ভর করেছিল সে লোকটা কে? এর মধ্যে তেমন তো আর কারো কথা শুনিনি। কিন্তু কুঞ্জ তাকে চুপ করিয়ে দিল এই বলে, আরে না না, যাকে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? এক রাত্রের মধ্যেই অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অঘ্রাণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পেছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন। গাঢ় সবুজ রসালো পাতা, কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুঁড়িটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। ইটের টুকরো বসিয়ে ধাপগুলো ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। সেদিন সন্ধ্যায় ডোবার কোন দিক থেকে কে কিভাবে ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগল। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। এখন তার জীবনে ক্ষোভ ও বিষাদের এত প্রাচুর্য যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক না হতে পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। এমন সময় ভাতের থালা সামনে ধরে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধমক দিয়ে ধীরেন বলল, চুপ, যা খুশি মনে হয় হোক তোমার, আমায় কিছু বলতে আসবে না, খবরদার বলে দিচ্ছি। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গিতে জিজ্ঞাসা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন, এই স্কুল থেকে ফিরবার সময় আমার বাড়ি থেকে মাদুলিটা নিয়ে যেও, তোমার আর তোমার বাড়ির সকলের জন্য। তোমরা তো আবার আজকালকার ছেলে এসব মানতে টানতে চাও না, এসব বড় দরকারি জিনিস, বুঝলে? নিয়ে যেও মনে করে। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। ধীরেনের নিজেকে যেন জীবন্ত ব্যাঙের মতো মনে হতে লাগলো। বইয়ের পাতায় চোখ রেখে সে পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পর্যন্ত পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন। তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন, সেটাই সবার পক্ষে মঙ্গল। স্যার, 1 মাসের ছুটি? হ্যাঁ, 1 মাসের ছুটি। মথুরবাবু এই মাত্র বলে গেলেন, আজ থেকেই ছুটি পাবে। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি,
মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন যেন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠছে। চিন্তা আর অনুভূতির হঠাৎ পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতিগুলো বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। না না, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তো আর তাড়িয়ে দেয়নি, 1 মাসের ছুটি দিয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় পাওয়া যাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে আমার বোন খুন হয়েছে বলে, কিংবা দামিনীর কথায় বোনের কেলেঙ্কারির কথা কল্পনা করে লোকজন যা বলে বেড়াচ্ছে তার জন্য আমাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। ধীরেনের এতক্ষণ খেয়াল হয়নি, কিন্তু এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা আর তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা বোধ হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে পারলে সে বাঁচে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে? কে? হ্যাঁ, কে ওখানে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। কোনো রকমে উঠে ছুটে এসে ভয়ার্ত গলায় এসে জিজ্ঞাসা করল, কে কোথায়? কে? কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, এগে আমি মাস্টার বাবু, বাঁশ কাটতেছি। কে বলেছে তোকে বাঁশ কাটতে? হ্যাঁ, আমি বলেছি। খেন্তি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যাও না, বুঝলে? সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধা ভাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধে থেকে ঘরে বন্দী হয়ে থাকে ধীরেন। আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের কথা শোনে। ছোট পিসি মরে ভূত হয়ে গেছে। ভূত নয়, পেতনি। বেটা ছেলে মরলে ভূত হয়, মেয়ে মরলে পেতনি হয়। ওসব নিয়ে তোমাদের কথা বলতে হবে না, যেটা করছো সেটা করো। ঘরের মধ্যেও যখন তখন কারণে অকারণে শান্তি হঠাৎ ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশটা পেতে দাও। বাঁশটা পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, বলছি তোমার চোখটা লাল হয়েছে, টকটকে লাল। হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে,
তাদের বিশ্বাস অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসেই সে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফোঁ দিল। দশ মিনিটের মধ্যে সে নিজের খাওয়া শেষ করল। তারপর ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। ইঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে সেরে ফেলে। হ্যাঁ গো, ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। দু তিনটি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে রাত শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হয়ে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে আর কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অনেক রাতে ধীরেন অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। এই ধীরেন, কই গেলি? ধীরেন, এই ধীরেন। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো না, বাঁশটা ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে তোমার? হ্যাঁ, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশটা সরিয়ে দাও। ধীরেন বাঁশ ডিঙোতে পারছে না। মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। ডিঙোতে পারছো না? হ্যাঁ গো, ডিঙোতে পারছো না তুমি? ও মা গো! আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। ও মা গো! তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। কিছু চিন্তা করনি মা ঠাকুরুন, এই কুঞ্জ যখন এসে পড়েছে তখন আর কোনো চিন্তা নাই। কালে তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞেস করল, কে কে তুই? বল তুই কে? আমি বলাই চক্রবর্তী। আমি শুভ্রাকে খুন করেছি। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে দেবরাজ ভট্টাচার্য। দামিনী ও শান্তির চরিত্রে
জয়ন্তী চক্রবর্তী, ধীরেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়, নবীন সন্তু ধর, পঙ্কজ ঘোষাল গ্রামের লোক এবং হেডমাস্টার মশাইয়ের চরিত্রে জয়দীপ সেন, কৈলাস ডাক্তার সুমিত পাল, কুঞ্জ ওঝা পার্থপ্রতিম ব্যানার্জি, পুরুত মশাই দুর্বার শর্মা, ধীরেনের ছেলে বিজয় সাউ, ধীরেনের মেয়ে দেবশ্রী মুখার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র, গল্পের অডিও রূপান্তর সূত্রধার এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনের সুবিধার্থে গল্পের ভাষাটিকে আমরা একটু সহজ করে নিয়েছি, কোথাও কোথাও সামান্য পরিবর্তনও করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে অলৌকিকের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরো অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।